খুনি তো নয়, যেন বিরাট ধনকুবের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ব্যাংক ব্যালেন্স দেখলে চোখ কপালে উঠবে যে কারো। ব্যাংকে তার ১২৭ কোটি টাকা লেনদেন। শুধু হাদিকে হত্যা করার জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে ২,৪১,০০,০০০ টাকা। কিন্তু কারা হাদিকে হত্যার জন্য এত টাকা দিলই শুটারকে? কারা ফয়সাল করিম মাসুদের কোটি টাকার সাম্রাজ্যের পৃষ্ঠপোষক? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আজ আমাদের পরিচিত পৃথিবীতে একটি জীবনের মূল্য অমূল্য। কিন্তু অপরাধ জগতের অন্ধকার গলিতে জীবনের দরদাম হয় কয়েকশো কোটি টাকায়। ফয়সাল করিম মাসুদের যে গল্পটি আমরা বলবো সেটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক হাড় হিম করা বাস্তবতা। ফয়সালের মূল পেশা, সে ভাড়াটে শুটার, অর্থাৎ সে টাকা নিয়ে মানুষ হত্যা করে। কিন্তু তদন্তের টেবিলে যখন তার ব্যাংক ব্যালেন্সের হিসাব এলো, তখন কপালে ঘাম ছুটল তুখোড় গোয়েন্দাদেরও। ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরা লজ্জা পাবেন। ভাবুন তো, মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার। টার্গেট কে হবে তা চূড়ান্ত করার আগে ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা। সিনেমার কাহিনীকেও হার মানাবে এই তাদের গল্প। ফয়সালের অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখা গেছে, হাদিকে হত্যার পরিকল্পনা যখন চলছিল তখনই তার ব্যাংক ব্যালেন্স হঠাৎ করে ফুলে ফেপে ওঠে। হাদি হত্যার ঠিক ৩ মাস এবং ১ মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয় ফয়সালের নামে। মোট ২,৪১,০০,০০০ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। প্রথম দফায় ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর রূপনগরে ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্টে ১,৭৬,০০,০০০ টাকা জমা হয়। অ্যাকাউন্ট ছিল এসি মিলান ইন্টারপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের নামে। মজার ব্যাপার হল, নামে উইন্টারপ্রাইজ হলেও এই প্রতিষ্ঠানের মূল হর্তাকর্তা ছিল ফয়সাল। এরপর হাদি আর মাত্র ১ মাস আগে ৪ নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লীর একটি উপশাখায় জমা হয় ৬৫,৫৫,০০০ টাকা। এই অ্যাকাউন্টে ছিল ফয়সালের স্ত্রী স্বামীর নামে। ফয়সাল জানতেন একবারে এত টাকা উত্তোলন করা সম্ভব হবে না, তাই কিলিং মিশনে নামার আগে ফয়সাল ও তার স্ত্রী ব্যাংক থেকে ধাপে ধাপে ১,৭৬,০০,০০০ টাকা তুলে নেয়। পুলিশ ধারণা করছে এই টাকাই হাদি হত্যার মিশন কমপ্লিটে এবং ফয়সালের আত্মগোপনে ব্যবহৃত হয়েছে। গভীর চতুরতার সাথে মাত্র ৬৫ লাখ টাকা ব্যাংকে রেখে বাকি টাকা ক্যাশ করেন ফয়সাল। হাদিকে খুন করার আগে ফয়সাল প্রতিটি পদক্ষেপ ফেলেছে সতর্কতার সাথে। হত্যাকাণ্ডের আগেই সে তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে। স্ত্রীকে নরসিংদীতে, বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে বিদেশে পাঠিয়ে দিয়ে সে হাদিকে শেষ করার মিশনে নামে। নিজের পরিবারকে নিরাপদে রেখে ধ্বংস করে অন্যের সংসার। যদিও পুলিশ ইতিমধ্যে হাদির বাবা মা ও স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু একটি খুনের ঘটনাতে ফয়সালের অপরাধ শেষ নয়। ফয়সাল করিম মাসুদের কালো টাকার সাম্রাজ্য আরও অনেক বিস্তৃত। একজন সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ২টি বা ৩টি, কিন্তু এই ব্যক্তির জাল কত গভীর ছিল তা কল্পনা করতে পারেন? মাত্র একজন ব্যক্তির নামে দেশের ১৪টি নামি দামি ব্যাংকের সচল ছিল ৫৩টি অ্যাকাউন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফয়সাল ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত। ২০১৭ থেকে ২০২৫ এই ৮ বছরে সংক্ষিপ্ত সময়ে তার এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১,২৭,০০,০০০ টাকা। একজন খুনির হাতে ১০০ কোটি টাকা লেনদেনের এই অবিশ্বাস্য রহস্য চিন্তায় ফেলে দিয়েছে সিআইডি সহ সকল গোয়েন্দা সংস্থাকে। গোয়েন্দারা ফয়সালের কুকীর্তি খুঁজতে যত গভীরে গিয়েছেন, ততই বেরিয়ে এসেছে এক অন্ধকার জগতের ব্লুপ্রিন্ট। একজন শুটারের ব্যাংকে ১২৭ কোটি টাকার লেনদেন শুধুই কি খুনের সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এমন এক আন্তর্জাতিক সিন্ডিকেট যা আমাদের কল্পনার বাইরে? একজন শুটারের অ্যাকাউন্টে এত বিশাল অর্থ কখনোই কোনো ভালো উদ্দেশ্যে আসতে পারে না। তাহলে এই টাকার যোগানদাতা কারা? পর্দার আড়ালে বসে কারা ফয়সালের মতো দাবার ঘুঁটি চলছে? এই ১২৭ কোটি টাকার পাহাড় রাতারাতি তৈরি হয়? ২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর ধাপে ধাপে টাকা ঢুকেছে, কখনো কয়েক লাখ, কখনো কয়েক কোটি। এই লেনদেনের ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের কাজ।
খুনের সুপারির আড়ালে মূলত কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি খুলে বসেছিল এই ফয়সাল। ফয়সাল কিন্তু বোকা ছিল না। সে জানত সরাসরি আন্ডারওয়ার্ল্ডের পরিচয় দিলে ধরা পড়ার সময়ের মাত্র ব্যাপার। তাই সে নিজের চারপাশে তৈরি করেছিল গ্ল্যামারাস কর্পোরেট মুখোশ। সমাজের চোখে সে ছিল একজন সফল এবং প্রতিভাবান এই ব্যবসায়ী। নিজের এবং নিজের স্ত্রীর নামে সে একে একে খুলেছিল বেশ কয়েকটি গাল ভরা নামের প্রতিষ্ঠান। নামগুলো শুনলে মনে হবে কোনো হাইটেক স্টার্টআপ কোম্পানি: অ্যাপল সফট, আইটিআই কনসফট, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিড কর্পোরেশন, আরডি এর একটি প্রজেক্ট। এই নামগুলো যখন ভিজিটিং কার্ডে থাকত তখন কেউ ভাবতে পারেনি এর ভেতরে কত বিষাক্ত জঞ্জাল জমা হয়ে আছে। সিআইডি এবং সাহসী সাংবাদিকরা যখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এসব কোম্পানির সন্ধানে গেলেন, তখন বেরিয়ে এলো আসল ধোঁকাবাজি। কাগজে কলমে বাংলা মোটর কিংবা আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের এই কোম্পানিগুলোর ঠিকানা দেওয়া থাকলেও সেখানে বাস্তবে কোনো অফিস ছিল না। ছিল না কোনো দক্ষ আইটি ইঞ্জিনিয়ার বা কোনো উন্নত সার্ভার রুম। সেখানে ছিল শূন্য দেওয়াল আর মিথ্যে আশ্বাসের সাইনবোর্ড। লিডস ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা গেল 1.5 বছর আগেই তারা সব কিছু গুছিয়ে উধাও হয়ে গেছে। অর্থাৎ এই কোম্পানিগুলো কোনোদিন কোনো সফটওয়্যার বানায়নি। এটা বানিয়েছিল অপরাধের তাকে লঞ্চ করার এক অভূতপূর্ব পথ। হিটম্যান বা কন্ট্রাক্ট কিলিংয়ের মাধ্যমে উপার্জিত রক্তমাখা টাকা এই কোম্পানিগুলোর নাম দিয়ে লুইদ ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করানো হতো। তদন্তে উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর তথ্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতে ফয়সালের 19টি অ্যাকাউন্ট আছে। আমাদের দেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির এতগুলো অ্যাকাউন্ট থাকা অস্বাভাবিক। এছাড়া সন্দেহজনক লেনদেন হওয়া মাত্রই তার নজরদারিতে আসার কথা। কিন্তু ফয়সাল ছিল অত্যন্ত চতুর। সে জানত কিভাবে সিস্টেমের ফাঁক গলে বের হতে হয়। প্রায় কোটি টাকা লেনদেন শেষে এই অ্যাকাউন্টগুলো এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই ঘটনা আমাদের দেশের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ত্রুটিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু ফয়সাল কোনো নতুন অপরাধী নয়। গত বছর একবার সে মারাত্মক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সে জামিন পেয়ে বেরিয়ে আসেন। জামিন পাওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার উপর আগে থেকেই গোয়েন্দা নজরদারি ছিল, কিন্তু সে চোখের পলকে সবার নজর এড়িয়ে 127 কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ চালিয়ে গেছে। বর্তমানে সিআইডি ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দেয়া আছে। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন কঠোরভাবে যাচাই করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো ফয়সাল এত চতুরতার সাথে লেনদেন করেছে যে আসল প্রেরককে খুঁজে বের করা এখন এক বিরাট চ্যালেঞ্জ। প্রেরকের নাম হয় ভুয়া আইপি অ্যাড্রেস, হয়তো বিদেশের। সব মিলিয়ে গভীর রহস্যের জাল গোয়েন্দাদের চোখের সামনে ছড়িয়ে আছে। প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ডের পিছনে কি শুধুই আধিপত্য বিস্তারের লক্ষ্যে ল্যাক করেছে, নাকি এর পেছনে রয়েছে বড় দেশি বিদেশি আন্তর্জাতিক চক্র? 127 কোটি টাকার এই বিশাল লেনদেনের আড়ালে আসল সত্য চাপা পড়ে যায় কিনা তা জানতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। 2.41 কোটি টাকার মতো এত বিশাল অঙ্কের নগদ টাকা যার একটি খুনের জন্য যোগান দিতে পারে, তারা অবশ্যই কোনো সাধারণ মানুষ নয়। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা হতে পারে? কোনো প্রভাবশালী রাজনৈতিক গডফাদার যারা নিজের হাত পরিষ্কার রাখতে ফয়সালের মতো শুটারদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে? নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র যারা বাংলাদেশকে তাদের ট্রানজিট হিসেবে ব্যবহার করছে? এই খুনি এখনও পলাতক, তার ব্যাংক ব্যালেন্স এখন সরকারের জিম্মায়, কিন্তু ফয়সালকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর যারা ফয়সালকে কোটি টাকার সাম্রাজ্য বাড়াতে সহায়তা করেছে, সেই অদৃশ্য হাতগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কতদিন ফয়সাল আর তার অর্থের যোগানদাতা আইনের আওতার বাইরে থাকবে? জনগণ আজ এটাই জানতে চায়। আপনার মতামত কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে আপনার কি মনে হয়, পর্দার আড়ালে থাকা সেই গডফাদাররা ধরা পড়বে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। ক্রাইম জগতের এমন সব গা শিউরে ওঠা ইনভেস্টিগেটিভ স্টোরি জানতে আমাদের সঙ্গে থাকুন।